আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। জনাব আবু হেনা রাজ্জাকী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমার শুভেচ্ছা। জনাব আবু হেনা রাজ্জাকী, একটা জিনিস খেয়াল করেছেন আপনি, গত দুদিন ধরে কিন্তু এক ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম, এবং সেখানে যে জিনিসটা হলো, গতকালকে একটা বিশেষ উপদেষ্টা মন্ডলীর একটা বিশেষ সভাও করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। মোটামুটি আমরা তিনটা সিদ্ধান্ত দেখলাম। প্রথমত, যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা নাকি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযুক্ত আছেন, তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটার সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে, সেই ট্রাইব্যুনালের যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে এখতিয়ার ছিল না, সেই এখতিয়ারটা তাদেরকে দেওয়া হলো। এই যে ঘটনা প্রবাহ, এবং তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো, যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে, আন্দোলনের চরিত্র দেখে মনে হচ্ছে অনেকে সরকারি সহযোগিতায় আন্দোলনটা হচ্ছে। এই ধরনের কথা অনেকে বলেছেন, অনেকে এটাকে পাতানো আন্দোলনও বলেছেন। এই সব মিলিয়ে এই যে ঘটনা প্রবাহ, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনার প্রশ্ন তো অনেক লম্বা, হয়তো ভুলে যেতে পারি কোন পার্ট বলবো। আপনি বলেন, পরে ভাই আমি আপনাকে ধরিয়ে দেবো, সমস্যা না, নেই। আপনাদের সামনে কথা বলতে হলে আমার মানে মানে কি বলে স্বাভাবিক থাকতে পারেন, এই কারণে যে আপনি এত বিজ্ঞ মানুষ এবং এত বেশি নানান জায়গায় আলোচনা সেমিনার সেগুলো। হ্যাঁ, যাই হোক, না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি। জি প্লিজ। বিষয়টা হচ্ছে, আপনি প্রথমত যদি ওই পার্টটা শুরু করি, যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাত করে এটা করেছে, মানে আপনার কথাটার অর্থ এরকম। আর সেটা দিয়ে যদি আমি শুরু করি, ধরেন আমি তর্কের খাতিরে আপনার তর্কটাই মেনে নিলাম, কারণ আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে, সত্য মিথ্যা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো, যে তোমরা আন্দোলন করবা, আমরা এইভাবে করব, কথার কথা। আর সাজানো মানে তো এটাই, আর তো কিছু না। তো সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই, আপনার মনে আছে যে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু, এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে। অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল। মানে শাহবাগে যেটা করছে, যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে, সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবং তারপরে যখন তার আর কোনো রোল দেখি না এবং খোঁজই পাই না, এতে আমার কাছে মনে হয়, এখন আমার ধারণা সে দেশেই নাই। তাহলে মনে হয় তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল। এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয়, সরকারের মতো যদি এটাকে কাউকে ব্যবহার করে, তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না, মিডিয়া তার পিছনে ঘুরে হাইলাইটেড হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। ওইভাবে যদি ধরি, তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি, তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা এই দাবি দেওয়া করবে এবং সরকার মেনে নিবে। তাহলে কিন্তু একটা রেজাল্ট কি হলো জানেন, যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে, সেই গর্তে আবার আজকে আপনি পড়লেন। বিষয়টা এরকম, মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা পড়ে গেছে, মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে। আর যদি ওইভাবে ধরি, আর যদি রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান, প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি, আপনি যেটা একটা গাড়ি ধরেন, চলন্ত গাড়ি বা একটা গাড়ি, চালু গাড়ি, সেই গাড়িটা চালায় একজন চালক। সেই চালক হঠাৎ করে মনে করেন এমন একটা পরিস্থিতি হইলো যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল, ইভেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না। এখন আওয়ামী লীগ যদি আপনি সেইভাবে তুলনা করেন, যে গাড়িটা ছিল আওয়ামী লীগ আর চালক ছিল শেখ হাসিনা, এবং সেই শেখ হাসিনা যে 5 তারিখ চলে গেল, কাউকে কিছু বলে গেল না। বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে, তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল, কখনো কারো দণ্ড হয়েছে, কখনো হয় নাই, বাট দেশে ছিল, দায়িত্বটা কাউকে বুঝাই দিছে।
একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় 3 দিনের জন্য, সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায়। এত বড় একটা রাষ্ট্র যার কাছে 18 কোটি লোকের ভাগ্য এবং 18 কোটি লোকের নাম বিক্রি করেছে, যে তাকে জনগণ বসিয়েছে, কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল। তার মানে ওই গাড়িটাকে স্টার্ট দেওয়া অবস্থায় চলে গেছে। আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে মনে করেন আওয়ামী লীগকে যদি গাড়ি ধরেন, গাড়ির জায়গায় গাড়ি আছে, শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে, মানে এই ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে। এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ, কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয়। এবং দল নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্তও নয়, কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ, ভোট দিলে ক্ষমতা আসবে, না দিলে আসবে না, এটা হলো দল। আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ নিষেধ করা উচিত ছিল কার্যক্রম, না, এটা সবার মতামত নেওয়ার ব্যাপার না। রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে এই কার্যক্রম বন্ধ করা দরকার, সে তার সিদ্ধান্তে করতে পারে। আর যদি মনে করে বন্ধ করার দরকার না, রাজনৈতিক লোকেরা বললে, দল বললেই বন্ধ করে দিবে, এটাও সঠিক নয়। এখন আসেন, আমার কাছে এই কার্যক্রম যৌক্তিক মনে হয় কিনা। প্রথম কথা বলি, বাংলাদেশ সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোনো কারণে, যে প্রক্রিয়ায় করুক, সেটা যদি আপনি মাসুদ কামালও করেন, তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে, যেহেতু আপনার দল নাই। কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌমত্ব নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন, আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না। এটা আমার কাছে মনে হয়, অন্তত সার্বভৌমত্ব যদি হ্যাম্পার হয়। এইবার আসেন, বাংলাদেশ একটা ভূখণ্ড আছে, সার্বভৌমত্বের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে, সে আমাদের একটা ভূখণ্ড আছে। এবং সার্বভৌমত্বের সূত্র মোতাবেক এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে। অর্থাৎ বাংলাদেশের যদি বর্ডার সিকিউরিটি ধরেন আপনি, তাইলে কিন্তু ছিল বিডিআর, আজকে যারা বিজিবি। এবং আপনি জানেন যে বিডিআর এর কিন্তু নিজস্ব অফিসার নাই, সেনাবাহিনী থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয়। তো বাংলাদেশে 57 জন সেনা অফিসার মারা গেছে। আমি ব্যক্তিগতভাবে তখনও বিশ্বাস করতাম না যে অপারেশন ডাল ভাতের নামে এতগুলো অফিসার মারা যেতে পারে। কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধহয় প্রসিকিউটর কালকে বোধহয় রিপোর্ট আসবে, তাদের তদন্ত রিপোর্ট, এই দুই জায়গায় মিলে বোঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনস্পিরেসি, ওই হত্যাটার ব্যাপারে। এবং তারপরে যখন এই 57 জন অফিসার মারা গেল, তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন, সেখানে যারা ক্ষোভ প্রকাশ করছে, এমন প্রায় 2 শতাধিক অফিসার চাকরিচ্যুত হয়েছে। তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে, তাদের 57 জন নিহত হইল এবং 200 লোককে আপনি সরিয়ে দিলেন। তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া, ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল, যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক। সেকেন্ড আসেন, এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন, কারণ 57 জন অফিসার মেরে হজম করা, তারপরে 200 লোক চাকরিচ্যুত হওয়ার পর, অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল তবিয়তে থাকা একটা অস্বাভাবিক ঘটনা, যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন। এবং সেখান থেকে ভয়ের রাজনীতি, আতঙ্কের রাজনীতি বাংলাদেশে শুরু, এখানেই শেষ নয়। আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন, তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা, তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে, জীবনের নিরাপত্তা থাকতে হবে। সেখানে আপনি যদি 5ই মে 2013 সালের ঘটনাটা আনেন, আপনি অনেক আলেম মারা গেছে, মাদ্রাসার ছাত্র মারা গেছে, কোনো সন্দেহ নাই। তারপরে 16 বছর ব্যাপী বিনা বিচারে হত্যা, আয়নাগর, সব যদি মিলান, তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যা বোঝায় সেটাও ছিল না। এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে, যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন, সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে, আপনি ঘরে একটু আশ্রয় নেই, 5টা লোক ঘরে ঢুকিয়ে দিলেন, এরপর আর বের করতে পারতেছেন না, আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকবে? আর থাকবে না। তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে 57 জন অফিসার তো মূল্যই 2009, 17তে যখন 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন, সার্বভৌমত্ব ছিল না। তর্কের খাতির ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন, আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন, কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না। না পারলে কি হইলো, আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে 10-11 লক্ষ লোক, এখন 13-14 লাখ হয়েছে, গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো লাখখানিক ঢুকেছে। আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল?
ইয়েস, আমি সেটা বলতে চাই। এবং এই যে ভূখণ্ডতে আপনি ঢুকাইলেন, আপনি লক্ষ্য করে দেখেন, তারপরে 18 সালের নির্বাচন হয়েছে, একটা ভূখণ্ডে 10-12 লক্ষ লোক ছিল, তারা ভোটার না, দেশের নাগরিক না, তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি, ওখানে কিন্তু আমার কোনো রোল নাই, এবং তারা আমার দেশে অবৈধ, তারা আমার নাগরিক না, ভোটারও না। ঠিক তাহলে আছে রাজনীতি আপনি, ভাই, আমি আপনার আমি সঙ্গে। শেষ করি। জি আমি বলে নি, এই জি। যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি যেটা হইলো, সেই সার্বভৌমত্ব যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত, আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। সে আওয়ামী লীগ না, যে কোনো ব্যক্তি বা যে ঠিক কোনো আছে গোষ্ঠীর রাজনীতি বা ভাই, যে কোনো দলের। আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এখন আমি একটু কুতর্ক করি, জি। হ্যাঁ, সেটা হলো, হম। আপনি এতক্ষণ যে যে কথাগুলি বললেন, এগুলি সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন। যদি সেটা সত্য হয়, আপনি শেখ হাসিনার বিচার করবেন। কিন্তু আওয়ামী লীগ তো একটা অনেক বড় একটা দল। এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে ছিলেন। তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা, যে তার সামনে কথা বলার সাহস পেতেন না, কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন। এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন, তাহলে তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন? এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন? এতগুলো লোক তাহলে কি করবে? কাজে ধরেন যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে, তখন আপনি কি করবেন? বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন অথবা পুলিশের কাছে দিবেন। আপনি যদি বাসটাই পুড়িয়ে দেন, তাহলে সেটা কি আপনার বিবেচনা লজিক্যাল হলো? আপনি এটার জবাব যদি দেই, একটা বাস বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায়, তখন আপনি ড্রাইভারকে আটক করেন। ড্রাইভার বলতে যিনি চালান তিনি যদি গাড়ির মালিক হন, তিনি চালক, তাকে আপনি গ্রেফতার করেন, ভালো কথা। ইয়াবা পাইছেন, ভালো কথা। এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল? গাড়ি নিজে উঠাইছেন, আপনি উঠাইছেন, কিন্তু গাড়িটা কাস্টডিতে যায় কেন? গাড়িটা থানা সিজ করে কেন? আপনি কি এটার যুক্তি আছে কোনো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এটার যুক্তি নাই। কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই, করছে চালক। এই গাড়িতে মাদক উঠাইছে ওই ভদ্রলোক, গাড়িতে উঠায় নাই। কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসলে আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার থানায়, থানা কাস্টডিতে। তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ, তখন কি আলামত হিসেবে সেই বাড়িটা তুলে নেয়? নেয় না তো। এক। দুই, যখন কোনো এয়ারক্রাফটের ভিতরে কোনো অবৈধ ইয়াবা উদ্ধার হয়, সেই এয়ারক্রাফটটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হয় না তো। সুতরাং যে সূত্রে, যে তথ্যে, যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায়, মাদক পাইলেন গাড়িতে, গাড়িতেও আর উঠায় নাই, অ্যাক্সিডেন্ট করলো চালক, গাড়ি তো আর করে নাই, কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে। সেটা কেন? যেই কারণে ওই গাড়ি আটকা, সেই কারণে আপনার এই একইভাবে, যেহেতু আপনি যে দলটার কথা বলছেন, সেই দলটা কি করছে যেটা বললাম, বয়ান দিলাম, এই যে সার্বভৌমত্ব নষ্ট করেছে বললাম, আমি খুব যৌক্তিক, আমি মনে করি না আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। এই যে সার্বভৌমত্ব নষ্ট করছে, তাতে যে লোকগুলার কথা বললেন অবশিষ্ট আছে, তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই, এই সার্বভৌমত্ব যে নষ্ট হলো, কাজটা তো ভালো করেনি, আমি ভাই আওয়ামী লীগ করবো না? একটা কথার কথা বলছি, তার মানে কি? সার্বভৌমত্ব নষ্ট করছে, এবং তাদের কি টপ টু বলার মতো বটম। কোনো পরিবেশ আছে? একজন ধরেন একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সে কথাটা বলতে চায়, তাকে বলার মতো কোনো বাস্তবতা আপনি বজায় রেখেছেন? সে আজকে ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলতে চায়, তাকে আসতে দিলেন? সেটা এলাকা থেকে বের হওয়ার সঙ্গে তাই সে তো মবের কবলে কোথায় পড়বে। কোথায় বলতে চায়? কোথায় বলেন আপনি? ধরা যাক সে বলতে চায়, তাকে আপনি কি বলার ধরা যাক, সুযোগ আমি দিবেন? আমি আমি তো ধরবো না, আমি তো দেখি নাই। ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন? উনি বলছেন আমার কি অপরাধ, না, ওনার আমি কথা কি বাদ দেন, করেছি? না না, আপনি ওনার কথা বাদ ওনার দেন, আমি তো ফলোয়ার্স, ওনাকে না না ছাড়াই ওনার আছি না। ফলো না 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 ওনার ফলোয়ার্সই তো তারা, ওনার ফলোয়ার্সই তো তারা। আপনি শুনেন, আপনি 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 একটা কথা বলি, আপনি কি বলে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন, গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন, আপনিই বলতে থাকবেন যে না, গাছ তো আমরা জানি, ফল তো এমন হবেই, গাছ তো আমি জানি, ফল তো আচ্ছা এমন ঠিক আছে, হবেই। আমি আপনার তো মানলাম। এটা যদি সত্য হয়, আমি আপনার কথা মানে আপনার যুক্তি যে ঠিক হয়, তাহলে কি আপনি বলবেন তাহলে 71-এর গণহত্যার জন্য কি জামাতেরও একই পরিণতি হওয়া উচিত ছিল? আমি কি বলতে চাই সেটা বড় কথা না, কিন্তু পত্রিকান্তরে যা দেখেছি,
রাজনৈতিকভাবে যে মতান্তর আমি পেয়েছি, তাতে জামাতকে সমর্থন করার মতো কিছু আমি পাই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে বিগত সরকার কিন্তু বিচার করে গেছেন। যদি কাউকে বাদ দিয়ে থাকেন, সেটার দায়ও তার। কেন বিগত সরকারের দায় বলি? কারণ বিগত সরকার যারা চলে গেছে, তারা কতগুলো কথা কথা যদি আমি আপনাকে সিম্পল বলি, যেমন ধরেন আপনি একটা হত্যা হইলো, মাসুদ ভাই ধরেন আপনি একটা হত্যা ঘটনা হয়েছে, হত্যা করছে। এখন হত্যা যে করছে সেই লোকটাকে আপনি পাইলেন, ধরেন সেই লোকটাকে আপনি পাইলেন, যে সে বলতেছে আমি হত্যা করছি। তখন যদি বলে তুমি হত্যা করছো কেন, তখন যদি বলে সে আমাকে এইভাবে এই প্রক্রিয়া অমুকে বলছে হত্যা করতে, তার মানে কি? আপনি কিন্তু কনস্পিরেটর পেয়ে গেলেন, তাই না? আপনি কিন্তু কনস্পিরেটরটা পেয়ে গেলেন। আপনি হত্যাকারীকে পাইলে কনস্পিরেটর পাওয়া যায়, আবার কনস্পিরেটরকে পাইলে হত্যাকারীকে নাও পাওয়া যেতে পারে। কারণ কনস্পিরেটর কাকে দিয়ে হত্যা করায় আপনি জানবেন না। তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হইল, কারা হত্যা করলো তাদের বিচার কিন্তু হইল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি ওই সরকারের সময় ওনাদের আইনমন্ত্রী বলছে আমরা এখন ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার জন্য কমিশন গঠন করব। আপনার মনে থাকলে আপনি জানবেন, পেয়েছেন কিনা? পেয়েছেন। তার মানে আমি যখন হত্যাকারী যদি পেয়ে যাই, তাহলে তুমি ষড়যন্ত্রকারী পাওয়ার কথা। আপনি হত্যাকারীকে দণ্ড দিয়ে দিলেন, কিন্তু ষড়যন্ত্রকারী পেলেন না, এটা কোনো বিচার হইল? আপনি তো হত্যাকারীকে দিয়েই ষড়যন্ত্রকারী পেতে পারেন। ষড়যন্ত্রকারী যদি ধরার ছোঁয়ার বাইরে থাকে, তাইলে কিন্তু আপনি কাগজে কলমে নামটা আনতে পারতেন যে মাসুদ কামাল জড়িত ছিল, রাজ্জাকি জড়িত ছিল, এক্স ওয়াই জেড কনস্পিরেসি করছে, সেই নামগুলো তো আসতে পারতো না। কিন্তু যারা হত্যা করেছে জাস্ট তাদেরকে আপনি পানিশমেন্ট দিলেন। ওরা কিন্তু এক্সিকিউটর নয়, কিন্তু কনস্পিরেটররা এখনো বেঁচে আছে, এবং সেই কনস্পিরেটররা কিন্তু এখনো তাদের কনস্পিরেসি চলমান রাখছে, যার ভিকটিম আমাদের রাজনীতি এখনো। আমি কি বুঝাইতে পারলাম? না, আপনি আপনার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বুঝেছি, সমস্যা নেই কোনো। আমার হুম। দর্শকরা তাদের মতো করে বুঝবে, তাও কোনো সমস্যা নেই। আমরা সবার হুম। মতটাকে জাস্ট তুলে আনতে চাই। আমি এখন আপনাকে শেষ রাইট। প্রশ্ন করতে চাচ্ছি, এই জি। যে আওয়ামী লীগের ব্যাপারে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হলো, এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনে যদি আমি নির্বাচনটাকে প্রধান একটা রাজনৈতিক কর্মকাণ্ড করি, আগামী নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি, সেখানে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস, অর্থাৎ ফলাফল বলে দেয় পদ্ধতিটা ভালো ছিল কিনা। ফলাফল বলে দিবে পদ্ধতিটা ভালো ছিল কিনা। অর্থাৎ সামনে নির্বাচন আসুক, সেই নির্বাচনে নির্বাচন কমিশন থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন ডাক দিবে, এবং কারা কারা পার্টিসিপেট করবে। আওয়ামী লীগ কিন্তু দল নিষিদ্ধ করা হয়নি, এক নম্বর। দুই নম্বর, যে বিচারের আগ পর্যন্ত যদি আমি আমি সিম্পল মনে করি যে এই দেশের যারা রাজনীতিবিদরা বলেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগরা আমাদের দলে যোগ দিতে পারেন, এমন কথা যারা বলেছেন, কিংবা কেউ কেউ বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কালকে আমাদেরকেও নিষিদ্ধ করতে পারে, এই যদি বিষয়গুলো হয় এবং সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে ছাত্রদের সাথে বা আন্দোলনকারীর সাথে আতাত করে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে, তো আমরা আশা করি, আসিফ নজরুল সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে অক্টোবরের মধ্যে তারা একটা রেজাল্ট পেতে পারেন, কোন রায় টায় হতে পারে। এবং সম্প্রতি চিফ প্রসিকিউটর বলছে আজকে অথবা কালকের মধ্যে হয়তোবা এই একটা তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হবে। সেক্ষেত্রে যদি কিছু একটা বিচার হয়ে যায় অক্টোবরের মধ্যে, তাহলে আমরা আশা করি সেই বিচারের হওয়ার পর তো এই কার্যক্রমটা মানে স্থগিত করছে, এটা ন্যাচারালি উইথড্র হয়ে যাওয়ার কথা। সেটা নির্বাচনের ক্ষেত্রে বোধহয় বাধা হওয়ার কথা না, যদি প্রপারলি করতে পারে। আর সেক্ষেত্রে আমি যেহেতু ইয়ের কথা বললাম, যেমন ধরেন কি বলে সার্বভৌমত্ব বিনষ্টকারী বললাম, বা অন্য যারা হত্যাকারী বলুক, গণহত্যাকারী বলুক, সবকিছু মিলিয়ে তার বিচারটা হয়ে যায়, তাহলে তার কোনো এমবার্গো থাকতেছে না। সুতরাং খুব সুন্দরভাবে অক্টোবরের মধ্যে যদি একটা জাজমেন্ট পাওয়া যায়, কিংবা জামাত বলছে আগামী রোজার আগে নির্বাচন, সেক্ষেত্রে একেবারে ডিসেম্বর না হয় যদি ফেব্রুয়ারির মধ্যে হয়, আর নভেম্বরের মধ্যে যদি একটা রায় পাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের তো নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা না। দণ্ডপ্রাপ্ত যদি কেউ হবেন, বাকিরা যখন নির্দোষ হয়ে যাবেন রাজনীতি করবেন। কিন্তু যদি দলকে নিষিদ্ধ করা হয়? দল তো নিষিদ্ধ করা হয়নি, যেটা হয়নি সেটা না না, বলবো কেন? যদি তখন হয়, যদি যদি সেই বিচারের রায় যদি দলকে নিষিদ্ধ করা হয়? না না, যদি ওই যদি আদালত মনে করে, তখন তো আমরা আদালতের ফাইন্ডিংসটা কি হলো তার উপরে আলোচনা হবে। উই ক্যানট টেল এনিথিং ইন অ্যাডভান্স। আমি কেমনে বলবো? ওইটা সিচুয়েশনটা আসুক, আদালত কি করে দেখি, তারপরে বলা যাবে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু রাজ্জাকী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা এবং আমাদের সার্বভৌমত্ব নিয়ে বিগত শাসকের ভূমিকা, এবং
আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলে অথবা এই বিচারের পর আগামী নির্বাচনে কি প্রভাব পড়তে পারে এই সমস্ত বিষয়ে যারা আবু হেনা রাজ্জাকি কৌশলী কথাবার্তা। আমি আশা করি এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গেছেন, অনেক ইঙ্গিত পেয়ে গেছেন, অনেকে হয়তো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন। আপনারা ভালো থাকবেন। উনি যদি সময় দেন আগামীতে ওনার সঙ্গে আমরা আবার বসবো, তখন আবার কথা হবে। এখন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।